আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ কলম্বো ও কান্ডি। আজ 8ই জানুয়ারি আমরা কলম্বো শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে আসিলাম। স্টেশন হইতে প্রায় 4 মাইল দূরে শহরের এক প্রান্তে আশ্রম অবস্থিত। আশ্রমটি একেবারে সমুদ্রের তীরে, মাত্র 700-800 ফুট ব্যবধান। আশ্রমের বারান্দা হইতে সুগভীর ও সুনীল সমুদ্রের দুগ্ধ ফেননীব উত্তাল তরঙ্গমালার উদ্দাম নৃত্য অহর্নিশি দেখিতে পাওয়া যায়। ইহার গুরুগম্ভীর স্বরও কর্ণগোচর হয়। আশ্রমটি টালির চকমিলান পাকা বাড়ি। দক্ষিণ দিকে শ্রীরামকৃষ্ণদেবের মন্দির। মন্দিরের পরেই সমুদ্রে যাইবার পথ। পূর্ব দিকে বক্তৃতা ভবন, প্রায় 150 লোক বসিতে পারে। উত্তর দিকে রান্না ও খাওয়ার ঘর। পশ্চিম দিকে সন্ন্যাসীদের থাকিবার ঘর ও অফিস। তারপর রাস্তা। রাস্তার অপর দিকে লাইব্রেরি। লাইব্রেরির পরে নারিকেল বাগান, তারপর সমুদ্র। আশ্রম প্রাঙ্গণে নানা রকমের ফুলের বাগান। সমুদ্রের ধার দিয়া কলম্বো শহর হইতে প্রায় 100 মাইল রেলওয়ে লাইন গিয়াছে। এই রেলপথে বেড়ানো খুবই উপভোগ্য। একদিকে অকুল সমুদ্র, অপরদিকে শহর, গ্রাম, নদীনালা ও পাহাড় পর্বত। পরদিন আজ শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজের জন্মতিথি উৎসব। ঠাকুরের বিশেষ পূজা ও ভোগরাগ হইল। প্রায় 20-25 জন ভক্ত প্রসাদ লইল। এই ভক্তগণ অধিকাংশই ভারতবাসী। কেহ কেহ এদেশে স্থায়ীভাবে বাস করে। সিংহল যখন রামনাথ ও মাদুরার রাজার অধীনে ছিল, তখন হইতেই অনেক দক্ষিণ ভারতীয় এই দেশে স্থায়ীভাবে বাস করিতেছে। তাহারা তামিলনাদের লোক বলিয়া তাহাদের ভাষা তামিল। তবে বর্তমান দক্ষিণ ভারতের তামিল ভাষার সহিত তাহাদের ভাষার একটু পার্থক্য আছে। তাহারা শুদ্ধ তামিল ভাষাই ব্যবহার করিয়া থাকে। আর দক্ষিণ ভারতের তামিল ভাষাতে অনেক সংস্কৃত শব্দ প্রচলিত। ইহাও আচার্য রামানুজের সময় হইতেই হইয়াছে। এখানে মাত্র 7 দিন থাকিব। ইতিমধ্যে শহরে নানা স্থান বেড়াইয়া দেখিয়াছি। একদিন শহরস্থিত বুদ্ধ মন্দির দর্শন করিলাম। অপর একদিন মাউন্ট নেবেশিয়া দেখিতে যাই। এখান হইতে সূর্যাস্তের দৃশ্য অতীব মনোরম দেখায়। সূর্যাস্তের সময় শহরের বহু লোক এই দৃশ্য দেখিতে আসে। আমরা প্রায় 2 বেলাই সমুদ্রের ধারে বেড়াইতে যাইতাম। এই শহরটি যেন একটা ছবির মতো সাজানো। বড় বড় রাস্তা বেশ পরিষ্কার ও চওড়া। তাহা হইতেই 2 দিকের ছোট ছোট রাস্তা বাহির হইয়াছে। এই রাস্তার 2 দিকেই টালির পাকা বাড়ি। বাড়ির সম্মুখেই
ছোট ছোট বাগানে নানা রকমের ফুল ফুটিয়া আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 4-5 দিন থাকার পর আমরা কান্ডি অভিমুখে রওনা হই। 12ই জানুয়ারি পূজ্যপাদ প্রভু মহারাজ ও স্বামী সিদ্ধাত্মানন্দজির সহিত ভোর 6টার ট্রেনে কান্ডি অভিমুখে যাত্রা করি। বেলা 11:30টায় কান্ডিতে আসিলাম। কলম্বো হইতে কান্ডি 75 মাইল। ইহার উচ্চতা প্রায় 1700 ফুট। জনৈক দক্ষিণ ভারতীয়ের আতিথ্য গ্রহণ করিলাম। সামান্য জলযোগ করিয়া তাহার মোটরে বোটানিক্যাল গার্ডেন দেখিতে আসিলাম। বাগানটি একটি ছোট পাহাড়ের গায়ে, পাশেই একটি নদী বহিয়া যাইতেছে। এখানে লবঙ্গ, দারুচিনি, কর্পূর ও জায়ফলের গাছ দেখিতে পাইলাম। ছোটবেলায় শুনিয়াছিলাম পাহাড়ে একরকম বাঁশ আছে, তাহার একটি গাঁটে প্রায় 10-12 সের নুন ধরে। এই বাগানেই সেই রকমের বাঁশঝাড় আছে। ইহার নাম জাইগ্যান্টিক বাম্বু। সারি সারি নাগলিঙ্গমের গাছ, হাজার হাজার ফুল ফুটিয়া আছে। মাঝে মাঝে বড় বড় বেলের মতো ফলগুলি ঝুলিতেছে, বেশ সুন্দর দেখায়। ইহাদিগকে ক্যানন বল বলে। অনেক নূতন নূতন গাছ দেখিলাম। তন্মধ্যে একটা অবিকল তাল গাছের মতো, তবে তাল গাছ হইতে 2-3 গুণ মোটা ও লম্বা হইবে। পাতাগুলিও সেই অনুপাতে বড়। জিজ্ঞাসা করিয়া জানিলাম যে ইহাই সেই গাছ যাহার ফল হইতে সাধু মহাত্মাগণ ছিপি বা কমণ্ডলু তৈয়ার করিয়া ব্যবহার করেন।